ইউনুসপন্থী মিডিয়ার মুখে ঝামা ঘষে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ কর্মী রাজপথে নামতেছে এবং শেখ হাসিনার দেশে আসার এই খবরে তারা কিন্তু উত্তাল পরিস্থিতি করছে এই মুহূর্তে ঢাকায়। এদিকে আজ রাতে শেখ হাসিনা অসংখ্য সৈন্য সাপুটে গোপনে দেশে ঢুকেই দেশ তুলপার করে সবার বুকে কাঁপুনি ধরিয়েছে। সেনাপ্রধানের নতুন একটি সিদ্ধান্ত নেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে। শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনাপ্রধান তাকে ফোন করেছিলেন, ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার উপর ভরসা রাখলেন না স্যার। তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাপ্রধান এবং শেখ হাসিনা এই যে তাদের ভেতরের যে সম্পর্ক, সে সম্পর্ক কি সেই কলেই শেষ হয়ে গেল, নাকি এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ঘুরে ফিরে এনসিপি, এবি পার্টি, জিপি নুরেরা, জামাত ইসলামের নেতৃত্বে যে গ্রান্ড জোট বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় নির্বাচনে জোট হতে যাচ্ছে, সেই জোটে আসবে। এই সকল টোকাই এনসিপির নেতারা কান্নাকাটি করছে অনেক আগে থেকে। আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি, গতকালকে সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। তো সুতরাং এরকম কুত্তার থেকে যত না ভয় ভারতের, তার চেয়ে বহুগুণ বেশি ভয় বাংলাদেশের। কারণ এইসব কথার ঝক্কিটা তো সামলাতে হবে তাদের। এদিকে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছে দেশে। ডক্টর ইউনূসের কোনো আদেশ মানছে না দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসকে না জানিয়েই ভারত যাচ্ছেন তিনি। গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে ভয়ানক খবর। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি নিয়ে গোয়েন্দা তথ্যে অনেক খবর বেরিয়ে আসে এবং নতুন অনেক চাঞ্চল্যকর তথ্য দেখে দেশের প্রত্যেকটা মানুষের বুকে কাঁপুনি শুরু হয়ে যায়। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাজপথ আজ রাতে আবারও উত্তাল হয় এবং অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিচ্ছে। এইদিকে আমরা কি দেখতে পাচ্ছি, সেনাপ্রধান নতুন একটি সিদ্ধান্ত নেন এবং তার সিদ্ধান্তেতে অনেকে সাহস পায়, আওয়ামী লীগ কর্মীরা দেশে আসার সুযোগ পায়। শেখ হাসিনা কিন্তু নতুন একটি প্রত্যাবর্তন করেন এবং তিনি আজ রাতেই দেশে আসার সুযোগ খুঁজেছেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কি হয় দেশের মধ্যে ইতিমধ্যে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দর্শক, আওয়ামী লীগকে নিয়ে সরকার কি ছেলে খেলা করছে এবং সেই ছেলে খেলা করার পেছনে এক ধরনের আওয়ামী ভীতি সরকারের মধ্যে কাজ করছে। আর সরকার কি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, ভয় পেয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, যে কথাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি কথার সঙ্গে আর একটা কথার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তেমনি একটা অভিযোগ করে বসেছেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি। তিনি কেন এই অভিযোগটা করলেন, তিনি কি চিত্র আদতে দেখতে পাচ্ছেন, সরকারের ভেতরে আওয়ামী লীগ বিষয়ে কি চিন্তা ভাবনা কাজ করছে, কেন নীলুফার চৌধুরী মনি এইভাবে একেবারে তীব্র কটাক্ষ করলেন, তীব্র সমালোচনা করলেন সরকারের, প্রকৃত চিত্রটা কি, সরকারের ভেতরে আওয়ামী জুজুর ভয় সত্যি সত্যি কাজ করছে কিনা, কিংবা কাজ করলে কেন সেটা কাজ করবে, কি এমন ব্যাপার স্যাপার তারা দেখছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম সরকার কি আওয়ামী লীগকে এক ধরনের ভয় পাচ্ছে, কিংবা আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের এক ধরনের ছেলে মানুষই কিংবা ছেলে খেলা করা, বিভিন্ন ধরনের কথা বলা, মন্তব্য করা, তার মধ্য দিয়ে তাদের সেই ভয়টা কি বেরিয়ে আসছে? নীলুফার চৌধুরী মনি বিএনপি নেত্রী সেরকমই মন্তব্য করলেন। কেন সেরকম মন্তব্য করলেন, তাকে নিয়ে গণমাধ্যম যুগান্তর যে খবরটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনূসের সরকার ছেলে খেলা করছে। কি বলছে এই খবরে? তিনি বলছেন যে আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনূস সরকার ছেলে খেলা করছে। রাষ্ট্রের প্রধান ব্যক্তি যিনি নির্বাহী আদেশে এগুলো বন্ধ করলেন, উনি যদি আবার এ ধরনের কথা বলেন তাহলে উনি যে ভয়ে আছেন, ভয় পাচ্ছেন, আবার আগের জায়গায় ফেরত দিতে চাচ্ছেন, এটা প্রমাণ হয়ে যায়। তাহলে ওনাদের ছেলে খেলার অর্থ কি? এরকম আমি যেভাবেই হোক না কেন ক্ষমতায় থাকবো, এরকম কি তিনি প্রশ্ন করেছেন? যে অর্থাৎ এগুলো করার কারণে আমি যে কোনো উপায়ে যে কোনোভাবেই ক্ষমতায় থাকবো, ক্ষমতায় থাকতে চাই, সেটাই কি প্রকৃত উদ্দেশ্য? ক্ষমতায় থাকার জন্য, চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য যখন যা খুশি তাই বলবো, সেটাই কি মানে প্রকৃত কারণ? তেমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন নীলুফার চৌধুরী মনি। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গ তুলে এই মন্তব্য তিনি করেছেন।
নীলুফার চৌধুরী বলেছেন যে দেশের 46% মানুষ মনের দিক থেকে মরে গেছে। আমি জানি না যে এই জরিপটা কোন প্রতিষ্ঠানের জরিপ, তিনি কোন ভিত্তিতে এই কথাটা বলছেন, কেন পার্সেন্টেজটা 46% মানুষ মনের দিক থেকে মরে গেল, বাকি 54% মানুষ মনের দিক থেকে উৎফুল্ল আছে কিনা সেই প্রশ্ন তো আসবেই। যাই হোক, তিনি তার কথা বলেছেন যে তাদের কিভাবে জীবন। আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা কেমন আমরা ভাবছি খারাপ, কিন্তু একটা কূটনৈতিক সম্পর্কের যে ভিত্তি স্থাপন বা আমরা যদি ধরি ফাউন্ডেশন, এখানে একটা দেশের সাথে একটা দেশের ব্যবসা বাণিজ্য, সামরিক বেসামরিক যোগাযোগ, তারপর হচ্ছে মানে এই বিষয়গুলো কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতের সাথে কি আমাদের ব্যবসা বাণিজ্য চুক্তি বা অতীতে যেগুলো ছিল যে শেখ হাসিনা ভারতের হাতে বাংলাদেশ তুলে দিচ্ছে বা আদানির কাছ থেকে অনেক দামি বিদ্যুৎ কিনতেছে প্রতিনিয়ত, আমরা এইসব কথা বলতাম। তো এই সরকার আসার পরে কোন অঞ্চলে কোন ধরনের চুক্তিগুলো বড় বড় বাতিল হয়েছে নাকি আরো তৈরি হয়েছে? কিন্তু তাহলে যে দুই দেশ এই যে মুখে মুখে মানে দেখায় যে ভারত বাংলাদেশের সাথে খারাপ, বাংলাদেশ ভারতের সাথে খারাপ, আসলে কি তাই? ইলিশ পাঠানোর পরিমাণ কি কমছে না বাড়ছে? বিদ্যুতের চাহিদা বাড়ছে, চুক্তিগুলা বাড়ছে। ভারতের সাথে শেখ হাসিনার যে কঠিন চুক্তিগুলো ছিল কোনটা কি বাতিল করা হয়েছে? হয়তো দুই একটা। তাহলে আভ্যন্তরীণ সম্পর্কটা ভালো, দুই দেশের সরকারই দেখাচ্ছে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে ভারতের বিরোধিতা করলে ভাল লাগে, আর ভারতে এই মুহূর্তে ডক্টর ইউনূসের বিরোধিতা করলে ভাল লাগে। এখন কথাটা হচ্ছে কি, ডক্টর ইউনূস গেল 2-3 দিন আগে আপনার আমেরিকাতে যুক্তরাষ্ট্রে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন ছিল সেখানে গিয়ে তিনি ভারতকে বেশ কিছু দায় দিয়ে আসলেন যে ভারত এটা, ভারত সেটা, ভারত বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে, আর এটা খুব ভালো পারে, এরকম নানান বক্তব্য ইন্টারন্যাশনাল মহলে দিয়ে আসলেন। তো তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত কি আসলে কিছু বলবে না? এখন আসেন ভারত কি বলতেছে। এই মুহূর্তে বাংলাদেশে যে কয়েকটা সমস্যা খুব বড়, এর মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়িতে যে ঘটনাগুলো হয়েছে, সেখানেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি বলছিলেন যে খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের মানে আওয়ামী লীগের ইন্ধন আছে। আর এই বিষয়গুলো নিয়েও ভারতের আজকে একটা আমরা দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছে রণধীর জয়সওয়াল, তিনি জবাব দিয়েছেন। তিনি বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের একটা অভ্যাস, মানে বাংলাদেশের ইন্টারিমের অভ্যাস হচ্ছে অন্যের উপর দোষ চাপানো। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভারত বলছে আমরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন এবং শাসন বজায় রাখতে পারতেছে না। আর এই সরকারের একটি অভ্যাস আছে, সেটা হচ্ছে তারা যেখানেই ব্যর্থ হয় সেই ব্যর্থতার দায়টা কারো না কারো উপর চাপিয়ে দেয়। তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে। আত্মানুসন্ধান শব্দটা একটু ব্যাপক অর্থ আছে, যে নিজের ভুল দোষ ত্রুটি এগুলাকে খোঁজ করে। ইভেন চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের তদন্ত করে। এই কথাটাই হচ্ছে ভারতের উস্কানিমূলক কথাবার্তা। এখানে পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়কে আলাদা জাতি, তারা তো ভাই বাঙালি, আমরা বিভিন্ন নিগোষ্ঠীতে বিভক্ত। আর স্থানীয়দের উগ্রবাদী বললেন, মানে বাঙালিদের উগ্রবাদী বলছে যে বাঙালিরা সেখানে সহিংসতা করছে, সমতলের মানুষরা অগ্নিসংযোগ করছে, ভূমি দখল করছে। এই কথাগুলোই হচ্ছে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড। এই বক্তব্যটার মাধ্যমে পাহাড়ের যারা আদিবাসী আছেন, বিভিন্ন গোষ্ঠী আছেন পাহাড়ের বসবাসকারী বা যাদেরকে আমরা অনেকে পাহাড়ি বলি, তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে। এখন ওইখানে যা হয়েছে, আমরা সবাই বাংলাদেশের মানুষ, কোন পক্ষের ভুল হয়েছে আমরা সেটা সর্ট আউট করবো, সবাই আমরা বাংলাদেশের। এখন বাংলাদেশের মধ্যে দুইটা গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। এখন একটা গ্রুপকে যখন ভারত বলে যে ওদের উপর উরা হামলা চালাইছে, তখন যাদের উপর হামলা চালানো হয়েছে বলা হচ্ছে তারা কিন্তু মনে করতেছে যে ওই দলটা বা ওই দেশটা তাদেরকে সাপোর্ট করছে। আবার যারা হামলা চালাইছে তারা মনে করতেছে যে না, আমাদেরকে তো অপরাধী বানাই দিচ্ছে। এখন এক হাতে কি কখনো তালি বাজে না, দোষ দুই পক্ষের আছে, হয়তো কারো বেশি কারো কম। এখন ভারত দেখেন মানে কৌশলে এই ধরনের বক্তব্যগুলো কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন তোলা বা কথা বলা। ভারত যে তলে তলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে খেলছে, হ্যাঁ সরকারের ব্যর্থতা আছে। এই সরকার আইন শৃঙ্খলা রক্ষায় 70% ব্যর্থ, 30% অটো চলতেছে সেনাবাহিনী থাকার কারণে বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিরলস পরিশ্রমে, কিন্তু 30% আসলেই ব্যর্থ। তো আমাদের এগুলো দোষ ত্রুটি আছে, আমরা সমস্যার সমাধান করবো, কিন্তু ভারতের কাছ থেকে পরামর্শ নেওয়া এটা উচিত না। তবে একটা জিনিস এখানে একটু আছে, যে ব্যর্থতা তাই অন্যদের উপর দায় চাপাই দেওয়া। কারণ এই সরকার আসার পর 1 বছরের উপরে সময় হয়ে গেছে, কতটুকু দেশের উন্নতি হয়েছে, কতটুকু গ্রামীণ ফাউন্ডেশনের উন্নতি হয়েছে, উপদেষ্টাদের উন্নতি হয়েছে, চেহারা, স্বাস্থ্য, পোশাক আশাক, এগুলো মানুষের কাছে প্রকাশ্য দিবালোকের মতন পরিষ্কার। এগুলো মানুষ এখন বলছে। বিএনপি বুঝে গেছে তারা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। এখন তারা আন্তর্জাতিক সমীকরণ খুঁজছে। দর্শক, উপরে বিএনপি যাই বলুক, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জনগণ তাদের সাথে নেই। আমি বিএনপি নেতাদের ফেসবুক পোস্ট দেখি, স্থানীয়ভাবে একদম বিএনপি ডমিনেটেড এলাকা, ঐতিহ্যগতভাবে বিএনপি অধ্যুষিত এলাকা, একদম বিএনপির পকেট এলাকা, ওই এলাকা মানেই বিএনপি। ওইসব এলাকার বিএনপি নেতাদের সাথে অনেকের কথাবার্তা, আলাপ আলোচনা, হোয়াটসঅ্যাপে একটু কনভারসেশনের মাধ্যমে
আমি বুঝতে পেরেছি বিএনপি নেতাদের বিশ্বাস যে এবার জামাত ইসলামী ক্ষমতা আসবে। এখন বিএনপি ক্ষমতা আসলে কি করবে কি এইসব কথা তারা বলছে না, তারা বলছে জামাত ক্ষমতা আসলে, মানে ধরে নিয়েছে জামাত ক্ষমতা আসবে, এখন ক্ষমতা আসলে কি কি খারাপ হবে এগুলো নিয়ে বিশ্লেষণ করছে। এর মানে জামাত ক্ষমতা আসবে এটা তারা বিশ্বাস অলরেডি করে ফেলেছে, কারণ ক্ষমতা আসলে ভালো হবে না খারাপ হবে ওইটা নিয়ে বিশ্লেষণ শুরু করেছে বিএনপি নেতারা। এর অর্থ হচ্ছে বিএনপির জামাতের ক্ষমতায় আসাটা বিএনপির কাছে অনেকটা নিশ্চিত, বিএনপি বিশ্বাস করছে। তো দর্শক, এই জায়গায় বিএনপির তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, দয়শ্বরচন্দ্র রায়, সালাউদ্দিন, সেলিম রহমান, মঈন খান সবাই বিশ্বাস করেন জনগণের ভোটে তারা ক্ষমতা আসতে পারবে না। আস্থা নেই, যদিও একটা হোপ এখন আছে তাদের মধ্যে, শেষ মুহূর্তে জনমত কোনোভাবে ঘুরিয়ে দেওয়া যায় কিনা, তারেক রহমানকে দেশে এনে হঠাৎ একটা হাইপ তৈরি করে আবার বিএনপির দিকে হাইপ নেওয়া যায় কিনা, ভোটের সপ্তাহখানেক আগে 3-4 দিন আগে আমরা একটা চমক দেখাতে চাই, এরকম একটা চিন্তা আছে। কিন্তু স্বাভাবিক এখন পর্যন্ত যে জরিপ এবং বাস্তবতা, দেখেন ওইসব ফর্মাল জরিপ জামাতের প্রতিষ্ঠান করালেও বিশ্বাস করবেন না, তো ওটা জামাতকে ফুলি ভাবিয়ে বড় করে দেখাবে। জরিপ হচ্ছে আমি আপনি নিজেই জরিপ, আপনার নিজে আশেপাশে আত্মীয় স্বজন, আপনার কাজের লোক, রিক্সা চালক, ভ্যান চালক, তাদের কাছে জিজ্ঞেস করেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো দর্শক, এই জায়গায় বিএনপি ভালোভাবেই জানে জনগণের ভোটে বিএনপির ক্ষমতায় আসার রাস্তা শেষ, সম্ভাবনা শেষ, এটা বিশ্বাস করে। তাহলে কিভাবে ক্ষমতা আসা যায়? পিআর কি? পাবলিক রিলেশন নাকি অন্য কিছু? এতদিন তো জানতাম পিআর মানে হচ্ছে পাবলিক রিলেশন, কিন্তু 2024-এর সন্ত্রাসীদের দখলে থাকা বাংলাদেশে নতুন করে পি এবং আর এই বর্ণ দুটি নিয়ে ব্যাপক গ্যাঞ্জাম শুনতে পাবেন কান পাতলে। এই পিআর দিয়েই নাকি আগামী দিনের সংসদ নির্বাচন হবে, আর আওয়ামী লীগকে বাদ দিয়ে সকলেই গিয়ে সংসদে বসবেন, কেউ করবেন। চলুন জেনে আসি পিআর ব্যাপারটি আসলে কি। পিআর কি খায় নাকি মাথায়? বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে বিএনপি, জামায়াত, এনসিপি, হেফাজত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সবাই এই নতুন নির্বাচনী মডেল নিয়ে যুদ্ধ করছে। মজার ব্যাপার হলো যারা একসময় এই পদ্ধতির নামও জানতো না, তারাই আজ এটিকে ভবিষ্যতের নির্বাচনী সমাধান অথবা সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে, অথবা ক্ষমতা দখলের পদ্ধতি ভাবছে, সিঁড়ি ভাবছে। চলুন জানি যে পিআর পদ্ধতি কি এবং কিভাবে কাজ করে। পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এমন এক নির্বাচনী পদ্ধতি যেখানে জনগণ সরাসরি প্রার্থীর নামের পরিবর্তে রাজনৈতিক দলের পক্ষে ভোট দেয়। প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বন্টন হয়। উদাহরণ হিসেবে ধরা যাক একটি সংসদে 300 আসন আছে। যদি কোনো দল জাতীয়ভাবে মোট ভোটের 30% পায় তবে তারা 90টি আসন পাবে। এখানে ভোটের ভৌগোলিক বন্টন বা প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, বরং জাতীয় ভোটের অনুপাতই আসলে নির্ধারণ করে। আসলে পিআর পদ্ধতির নানা ধরন আছে, যেমন লিস্ট পিআর, মিক্সড মেম্বার পিআর, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা এসটিভি। বাংলাদেশে আলোচিত হচ্ছে মূলত লিস্ট পিআর, যেখানে প্রতিটি দল আগে থেকেই প্রার্থীর একটি তালিকা জমা দিবে এবং ভোটের অনুপাতে সেখান থেকে আসন পূরণ করা হবে। চলুন দেখি পৃথিবীর কটি দেশে পিআর পদ্ধতি আছে এবং তার প্রভাব কি। বিশ্বে প্রায় 90টিরও বেশি কোনো না কোনো দেশে পিআর পদ্ধতি চালু আছে। ইউরোপেই সবচেয়ে বেশি ব্যবহার হয়। মূলত জার্মানির কথা বলি, এখানে মিক্সড মেম্বার পিআর চালু আছে। ভোটাররা দুটি ভোট দেন, একটি দলের জন্য, একটি স্থানীয় প্রার্থীর জন্য। এর ফলে একদিকে অনুপাত রক্ষা হয়, অন্যদিকে স্থানীয় প্রতিনিধিত্ব বজায় থাকে। জার্মানিতে এই পদ্ধতি রাজনৈতিক স্থিতিশীলতার কাছে বা সাথে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। নেদারল্যান্ডস সম্পূর্ণ পিআর চালু, সংসদে 15 থেকে 20টি দল একসাথে থাকে। বৈচিত্র্য অনেক হলেও সরকার গঠনের জন্য প্রায়শই দীর্ঘ আলোচনার প্রয়োজন হয়। 2017 সালে সরকার গঠনে তাদের 225 দিন লেগেছিল, যা বিশ্ব রেকর্ডের। এই সকল টোকাই এনসিপির নেতারা কান্নাকাটি করছে অনেক আগে থেকে। আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি, গতকালকে সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। ময়মনসিংহের একটি প্রোগ্রামে এনসিপির আহ্বায়ক পেটলা নাহিদ বলছে উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করে আমরা প্রতারিত হয়েছি, সময় হলে নামগুলো প্রকাশ করব। এটা বলার মানেটা কি? কিছুদিন আগে না প্রধান উপদেষ্টা তোমাদের এই সকল টোকাই এনসিপির 2 জন নেতাদেরকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিয়ে গিয়েছে, সদস্য সচিব ডিম আক্তার এবং জন্য ডাক্তার তাসনিম জারাকে। তোমরা যদি উপদেষ্টাদেরকে বিশ্বাসই না করো, তাহলে প্রধান উপদেষ্টা কেন তোমাদের এই 2 জন নেতাকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিয়ে গিয়েছে? সেখানে নিয়ে গিয়ে তোমরা তোমাদের প্রধান উপদেষ্টাকে আরেকটা বেজ্জতি করেছো। কোরিয়ার একজন বড় নেত্রী হাত বাড়িয়ে দিয়েছে আক্তার হোসেনকে হ্যান্ডশেক করার জন্য। আক্তার হোসেন সেখানে সুশীল সেজে, অনেক ধর্ম পালনকারী, সে অনেক বড় মুসলিম, সে সেখানে হাতটা বাড়াই দেয়নি, হ্যান্ডশেক করেনি। সেখানে ডক্টর ইউনূসের অপমান হয়নি। তোমরা নাকি উদীয়মান রাজনৈতিক দল, বিশ্বে কিভাবে হ্যান্ডেলিং করতে হয় রাজনীতিটা সেটা এখনো শিখো নাই, আরো 50 বছর পিছিয়ে গিয়েছো।
আবার এখন বলতেছো উপদেষ্টাদেরকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, আস্থা হারিয়ে ফেলেছি। উপদেষ্টারাই বরং তোমাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, সে স্বপ্ন সকল কিছু তোমরা ধ্বংস করে দিয়েছো। তোমরা মব কালচার তৈরি করেছো, তোমরা কমিশন বাণিজ্য শিখে গিয়েছো নেতা হওয়ার আগে। তো তোমাদেরকে দিয়ে উপদেষ্টারা কি করবা, আর উপদেষ্টাদেরকে দিয়ে তোমরা কি করবা? এই উপদেষ্টা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। বিশেষ করে এখানে কিন্তু এনসিপি নেতাকর্মীদেরকে নিয়ে ওইগুলা নিয়ে কথা। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।